ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। দেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো নতুনভাবে ঢেলে সাজাচ্ছে বিসিবি। 3 অক্টোবর এনসিএল 4 ডে দিয়ে শুরু হচ্ছে মৌসুম, প্রায় একই সময় হবে এনসিএল 3 ডে। সে সাথে বাংলাদেশ ফার্স্ট নামে হবে নতুন টুর্নামেন্ট। মূলত এনসিএল টি20, বিসিএল 1 ডে ও 4 ডেকে আনা হচ্ছে একসাথে। 6 দলের এই আসরে দলের মালিকানা পাবে কর্পোরেট প্রতিষ্ঠান। সেই সাথে 64 জেলার লিগ আয়োজন নিশ্চিত করতে চায় বিসিবি। এর আগামী সিজন হচ্ছে না সেটা তো সবাই জানেন, সেই স্লটে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করছে বোর্ড। তবে এরই মাঝে বিসিবির টুর্নামেন্ট কমিটি কিন্তু আগামী মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে। আসছে নতুন নতুন টুর্নামেন্ট, পুরনো টুর্নামেন্টগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এই যেমন বাংলাদেশ ফার্স্ট নামে একটি নতুন টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেটিতে থাকছে আবার 3টি ভিন্ন ভিন্ন ফরম্যাটের কম্পিটিশন। সেই সাথে এনসিএল 4 ডে হবে এনসিএল 3 ডেও। অনূর্ধ্ব 23 দলের জন্য থাকছে আলাদা টুর্নামেন্ট, হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টও। সেই সাথে দেশের 64 জেলার লিগও মাঠে গড়ানোটা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিসিবির নতুন মৌসুম শুরু হচ্ছে 3 অক্টোবর এনসিএল দিয়ে। তবে এবার এনসিএল হবে 2 ফরম্যাটে, একসাথে চলবে এনসিএল এর 2টি আসর। তবে এনসিএল এর দ্বিতীয় টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এনসিএল 2। এটা হবে 3 দিনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হবে 8 অক্টোবর। এনসিএল 4 ডেতে সুযোগ না পাওয়া তরুণ খেলোয়াড়দের নিয়েই হবে মূলত এনসিএল 2। এমনকি কোনো প্রতিষ্ঠিত ক্রিকেটার যদি এনসিএল এর মূল একাদশে পারফর্ম করতে না পেরে জায়গা হারান, সেক্ষেত্রে তাকে এনসিএল 2তে খেলানো যেতে পারে। আবার এনসিএল 2তে কোনো তরুণ ক্রিকেটার যদি ভালো পারফরমেন্স করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাকে এনসিএল এর 4 ডেতে খেলানোর সুযোগ থাকবে। অনেকটা কাউন্টি ক্রিকেটের আদলে হবে এবারের এনসিএল। এই প্রথমবারের মতো এনসিএল সেকেন্ড 11 নামে আরেকটা টুর্নামেন্ট কিন্তু 3 দিনের ক্রিকেট কিন্তু আমরা চালু করছি, যেটা এনসিএল 4 ডে ক্রিকেটের 5 দিন পর থেকেই শুরু হবে। তবে টুর্নামেন্ট কমিটির সবচেয়ে বড় চমক বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্ট। 3 ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। এনসিএল টি20 আর বিসিএল 1 ডে আর এনসিএল এর 4 ডে ভার্সনকে নতুন রূপে সাজিয়ে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ফার্স্ট টি20, 1 ডে আর 4 ডে সবগুলো টুর্নামেন্টেই থাকবে 6টি করে দল। প্রতিটি দলের দায়িত্বে থাকবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। দলের নেমিং রাইটস প্রতিষ্ঠানগুলো বিসিবিকে দেবে 2.5 কোটি টাকার ফি। তবে টুর্নামেন্ট পরিচালনার সব খরচ বহন করবে বিসিবি। বাংলাদেশ ফার্স্ট শুরু হবার আগে হবে প্লেয়ার্স ড্রাফট। প্রতিটি দল 3 ফরম্যাটের জন্যই একবারে 25 জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এই ইভেন্টগুলোকে আমরা মালিকানায় দিয়ে দিচ্ছি 5 বছরের জন্য। আমরা স্পন্সরশিপের মালিকানায় বিভিন্ন কর্পোরেট হাউসগুলোকে এবং আমাদের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা মালিকানায় দিয়ে দিচ্ছি। অনেক বেশি খেলোয়াড় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউসগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার বা তাদের চাকরির সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও অনূর্ধ্ব 23 ক্যাটাগরিতে হবে আরও একটি টুর্নামেন্ট। সেই সাথে আবারও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে জেলার ক্রিকেট লিগগুলোকে। নতুন সিজনে দেশের 64 জেলাতেই লিগ আয়োজন করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিবি। লিগ আয়োজনের জন্য প্রত্যেক জেলাকে 5 লাখ টাকা করে অনুদান দেবে ক্রিকেট বোর্ড। 64 জেলায় লিগ আয়োজন নিশ্চিত করতে আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসক এবং যারা সেক্রেটারি আছেন তাদের বরাবর আমরা চিঠি দিয়েছি। আমরা 3টা ধাপে এই জেলার লিগগুলো আয়োজন করতে চাই। বিশেষ করে আমাদের ডিসেম্বরের মধ্যে আমাদের পরিকল্পনা আছে 20টি জেলায় আমাদের জেলা লিগ আয়োজন করা, এবং ফেব্রুয়ারির মধ্যে আরও 20টি জেলার লিগ আয়োজন করা, এবং মার্চ এপ্রিলে গিয়ে আমরা বাকি 24টা জেলায় আমরা লিগ আয়োজনের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং প্রতিটি জেলায় লিগ আয়োজনের জন্য আমরা 5 লক্ষ টাকা করে আমরা অনুদান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। না, ঘরোয়া ক্রিকেটে যে একটা বদল আসছে কিংবা একটু ঢেলে সাজানো হচ্ছে সেটা অন্তত পরিষ্কার, দেখা যাক কতটা সফল হয় সেটা। তবে এদিকে পেসার শরীফুল ইসলামকে কাউন্টি ক্রিকেট খেলা ছাড়পত্র দেয়নি বিসিবি। ইনজুরি ঝুঁকি এড়াতে এই পেসারকে এনওসি দেওয়া হয়নি নিশ্চিত করেছে বিসিবি। ইংলিশ কাউন্টির দল কেন্ট নিতে চেয়েছিল শরীফুল ইসলামকে। বাঁহাতি এই পেসারকে 4 ম্যাচের জন্য নিতে চেয়েছিল কেন্ট। তবে বিসিবি মনে করছে সামনে জাতীয় দলের ব্যস্ত ক্রিকেট সূচি। আগামী 3 মাসে বাংলাদেশ খেলবে 5টি টেস্ট, 7টি টি20 ও 6টি 1 ডে। এই সময় কাউন্টিতে 4টি ম্যাচ
খেললে ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে শরীফুলের, সে কারণেই বিসিবির এনওসি পাননি এই পেসার। টাইগারদের হয়ে 3 ফরম্যাট খেলার শরীফুল অজিদের বিপক্ষে সবশেষ টেস্টে এক ইনিংসে 7 উইকেট নিয়ে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তবে শরীফুলকে না পেলেও আরেক বাংলাদেশি পেসারকে পাচ্ছে কেন্ট। পেসার খালেদ আহমেদকে কেন্টে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। শরীফুলকে কেন ছাড়পত্র দেয়া হয়নি এটা নিয়েও কথাবার্তা চলছে। শরীফুল নাকি খেলতে চেয়েছিলেন সেরকম খবরও কিন্তু এসছে। শরীফুলের সবশেষ পারফরমেন্সগুলো আমরা একটু দেখব, আসলে কতটা ব্যস্ত সময় তিনি পার করেছেন অন্তত জাতীয় দলের জার্সি গায়ে কিংবা ঘরোয়া ক্রিকেটে। আমরা সবশেষ ম্যাচ যদি দেখি শরীফুলের একটু অন অ্যান্ড অফের মধ্যে কিন্তু তিনি ছিলেন। বাংলাদেশ পাকিস্তান টেস্টের কথা যদি বলি, সিলেটের 16 মে 2026 এই টেস্টটা তিনি খেলেছেন। ইমিডিয়েট তার আগের টেস্টটাতে কিন্তু শরীফুল খেলেননি বা ছিলেন না ওই টেস্টে, সিরিজের শেষ টেস্টটা খেলেছেন। এরপর ডিপিএল খেলেছেন তিনি 3 ম্যাচ, যেখানে দুটো মিরপুরে এবং সাভারে দুটো ম্যাচ তিনি খেলেছেন মোহামেডান এবং আবাহনীর বিপক্ষে। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি খেলছিলেন। একটা ম্যাচ ব্রাদার্স সম্ভবত এখানে ওয়ার্কআউট করে যায়, সুতরাং এই ম্যাচটা হয়নি। ঘরোয়াতে দুটো ম্যাচ খেলেছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া ওডিআই মিরপুরে তিনি খেলেছেন 14 জুন, যেখানে 48 রানে 6 উইকেট তিনি পেয়েছিলেন। এই ম্যাচগুলো আমরা দেখছি তিনি মে থেকে অন্তত জুনের মাঝামাঝি খেলেছেন। এর পরের ম্যাচগুলোও যদি আমরা দেখি, জুনে একটা ব্যস্ত সময় তিনি পার করেছেন 16 মের পর টানা। 17 জুন বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 তিনি খেলেছেন, এই টি-20তে একটা উইকেট পেয়েছিলেন। 21 তারিখে আরও একটা টি-20 তিনি ওই সিরিজের শেষ টি-20 সেটা খেলেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে, যেহেতু সব ফর্ম্যাটেই খেলছেন। ওডিআইতে পরবর্তীতে 21 জুনের পর 9 জুলাই বাংলাদেশ সফর করেছে, যেখানে প্রথম ওয়ানডেটা হয় এবং তারপর 11 জুলাই সেই ওয়ানডেটাও বাংলাদেশ জিম্বাবুয়ের খেলেছেন শরীফুল। 4 উইকেট পেয়েছিলেন, 44 রানে প্রথম ওয়ানডেতে অত ভালো করতে পারেননি। তারপর শেষটা খেলতে পারেননি। এখানেই আসলে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন শরীফুল ইসলাম, এই বাঁহাতি পেসার। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেস্ট সিরিজটা, তার প্রথম টেস্টটাও কিন্তু তিনি মিস করে যান ওই ইনজুরির কারণে। এবং পরবর্তীতে ম্যাকাই টেস্টে তাকে আমরা দেখি 7 উইকেট নিয়ে তিনি পুরোপুরি আলো কেড়েছেন। তো এই জায়গাতে যে ডিবেটটা চলছে, আসলে খুব বেশি যদি ওই ঘরোয়া ম্যাচ বাদ দেওয়া হয় যে খেলেছেন, তাও তো না, দুটো টেস্ট খেলেছেন, এটাও ঠিক। যেমন তেমন তার যে হ্যামস্ট্রিং ইনজুরি কিংবা বিসিবি থেকে বলা হচ্ছে তার এই ইনজুরির কারণে সামনে যে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে তাকে কাউন্টিতে খেলতে দিতে চাইছে না তারা, বা ছাড়পত্র দিয়েছে না, এটাও এক ধরনের যুক্তি থাকতে পারে। তবে 4টা ম্যাচ, এবং এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে যে হাসান মাহমুদ যে ধরনের পারফরমেন্স কাউন্টিতে করেছেন এবং তারপর অস্ট্রেলিয়া সিরিজে ফায়দা পেয়েছেন, সেরকম একটা সুযোগ শরীফুলের হাতে ছিল কিনা যেটা হাতছাড়া হলো। তবে খালেদ আহমেদ যাচ্ছেন, তার জন্য শুভকামনা থাকবে। একটু ফুটবলে আমরা যেতে চাই। এশিয়ান কাপের ক্যাম্প শুরু হতে বাকি নেই 24 ঘন্টা, তবে এখনও ফুটবলার ছাড়া নিয়ে বাফুফের কোনো চিঠি পায়নি ক্লাবগুলো। এই অবস্থায় ফুটবলার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না আবাহনী ও মোহামেডান কর্তারা। এদিকে ফারহান আলী ওয়াহিদ ও ইউসুফ আহমেদ খেলছেন এশিয়ান কাপে। বৃহস্পতিবার সকাল 11টায় টিম হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি অনলাইন বৈঠক। তারপরই আসন্ন বিগ টুর্নামেন্ট ফিফা এশিয়ান কাপের জন্য লোকাল লিগে খেলা 28 ফুটবলারকে নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন হেড কোচ টমাস ডুলি। বিদেশি লিগে খেলা ফুটবলারদের নাম পরে জানাবে বাফুফে। হামজা, ফারহান আলী ওয়াহিদ, ইউসুফ আহমেদ, সমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম নিশ্চিতভাবেই ডাক পাচ্ছেন ক্যাম্পে। জায়ান হাকিম যোগ দিবেন সাফের ক্যাম্পে, আর ট্রেভর ইসলামকে আপাতত এবছর পাওয়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবার সকাল 11টায় গুলশানের একটি 5 তারকা হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। তারপর বিকেলেই তাদের নিয়ে প্রথম অনুশীলনে নামতে চাচ্ছেন হেড কোচ। ক্যাম্পের প্রথম দিনটা নিজেদের মতো কাটাতে চান ডুলি। অনুশীলন হতে পারে ক্লোজ ডোরে, সেটা হলে মিডিয়া সেশন থাকবে না। The first day would be nice that we can settle ourselves with the coaching staff, with the players, the first time that they don't have to go on with the media and everybody is a kind of mess. So, if you want to help us, the 27th would be nice that we'd be kind of on our own. তবে শঙ্কা আছে জাতীয় দলে আবাহনী ও মোহামেডান এই দুই ক্লাবের ফুটবলারদের সময় মতো যোগদান নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় বিএফএলে খেলতে যাওয়া 13 ক্লাবের 8টির কর্তারা বসেছিলেন বৈঠকে। কোনো ক্লাবই এখনও ফুটবলার ছাড়ার জন্য বাফুফের কোনো চিঠি পায়নি। মোহামেডানের 9 ফুটবলার এবার ডাক পেয়েছেন জাতীয় দলে। চিঠি না পেলে ফুটবলার ছাড়া সিদ্ধান্ত নিতে পারছে না ক্লাবটি। আমরা ইনফর্ম না, ফুটবল ফেডারেশন থেকে আমরা তো জানি না, শুধু আমাদের ক্লাব না, আমি ক্লাব সমিতিরও আমি আছি, কোনো ক্লাবই পাই না। কালকে তো আমরা ক্লাবগুলো মিটিং করছি একসাথে বসে, তারা জানাবে এই ক্যাম্পের জন্য প্লেয়ার ডাকতেছে, কোন ক্লাবের কোন ক্যাম্পের কোন প্লেয়ার, তারপরে কিভাবে কত জিনিস থাকবে জানাই তো হবে যে আমার ক্লাবের প্লেয়ার নিলে আমি কিভাবে ছাড়বো।
চাইলই না, তাহলে আমি ছাড়বো না। সেপ্টেম্বরে কিছু প্রবাসী ফুটবলারের ট্রায়াল নেয়ার কথা বলেছিলেন টমাস ডুলি। ঢাকায় শতভাগ স্কোয়াড নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না হেড কোচ। কেউ কেউ যোগ দিবেন ইন্দোনেশিয়ার ক্যাম্পে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আরেক কোচের একটা বহিষ্কারের গুঞ্জন ছিল, সেই বহিষ্কারের গুঞ্জনের মাঝে জেরার্ড জোন্সের অধীনেই এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। কিন্তু এই কোচের বিতর্কিত সব ঘটনায় দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে বিশ্বাস সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের। দেশের ফুটবলে জোন্স ইস্যু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও দাবি এমিলের। অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সকে নিয়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। বেতন নিয়ে অভিযোগ, নিরাপত্তাহীনতার দাবি, সহকারী কোচের সঙ্গে হাতাহাতি, পুলিশ পর্যন্ত ডাকা। এমন ন্যাক্কারজনক ঘটনা দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান দেশের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। একজন হেড কোচের আচরণ বা একজন হেড কোচ আসলে কতটা আনপ্রফেশনাল হলে এই ধরনের কার্যকলাপগুলি করতে পারে সেটা আসলে আমার ধারণা ছিল না, সত্যি কথা। বাট যারা জোন যেগুলি একের পর এক যে ইনসিডেন্টগুলি করেছে, এটা বাংলাদেশ ফুটবলের আমি বলবো যে বড় একটা ইমেজ নষ্ট করেছে। আর এর মধ্যেই এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দল যাবে উজবেকিস্তানে। বরখাস্তের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলকে খেলতে হবে জেরার্ড জোন্সের অধীনেই, যা ফুটবলারদের পারফরমেন্সে প্রভাব ফেলবে বলে মত এমিলির। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা 31 তারিখ থেকে ইটস ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি এই তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। কারণ যেহেতু আপনি জানেন আমাদের গ্রুপে সিরিয়া, উজবেকিস্তান এবং ইন্ডিয়া রয়েছে, খুব টাফ একটা গ্রুপে আমরা রয়েছি। সুতরাং প্লেয়ারদের আসলে কত তাড়াতাড়ি মোটিভেট করা যায় সেই জায়গাটা আমি মনে করি যে ফোকাস করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকায় নারী ফুটবলারদের নিয়ে কাদা ছোড়াছড়ি কম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার বিষয়টি দেশের ফুটবলের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন এই সাবেক ফুটবলার। একজন কোচ, প্রফেশনাল কোচ কখনোই তার ফেসবুকে এত অ্যাক্টিভ থাকতে পারে না তার কাজকর্ম বাদ দিয়ে। হ্যাঁ, ইভেনচুয়ালি লাস্ট যে ইনসিডেন্টগুলি হয়েছে একটার পর একটা সে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছিল। সো আমার কাছে মনে হয় যে এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা, আদারওয়াইজ তাকে স্ট্রংলি কাউন্সিলিং করানো উচিত। সে ইন ফিউচার এই কার্যক্রমগুলি থেকে যেন বিরত থাকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্যারিয়ারের 1000তম ম্যাচ খেলে ফেলেছেন আনহেল ডি মারিয়া। দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলোয়াড়দের তালিকায় সেরা 32-এ আর্জেন্টাইন কিংবদন্তি। ডি মারিয়া বাদে আরও দুজন আর্জেন্টাইন ফুটবলার এই কীর্তি গড়েছেন, লিওনেল মেসি ও হাভিয়ের জানেত্তি। লিওনেল মেসির সঙ্গে আনহেল দি মারিয়ার প্রথম দেখা 2008 বেইজিং অলিম্পিকে। সেবার দি মারিয়ার গোলে স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। সেই থেকে 16টা বছর একসাথে কাঁধে কাঁধ রেখে জাতীয় দলের হয়ে লড়েছেন দুজন। জিতেছেন বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমাও। এবার আরও একবার মেসির পাশে বসলেন দি মারিয়া। ক্যারিয়ার জুড়ে ইউরোপের টপ ক্লাবে খেলা দি মারিয়া এখন ইউরোপের পাঠ চুকিয়ে খেলছেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। ক্লাবটার হয়ে খেলাকালীনই একটা রেকর্ড গড়েছেন। 2024 কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া এই উইঙ্গার খেলে ফেলেছেন ক্যারিয়ারের 1000তম ম্যাচ। গত 13ই আগস্ট কোপা লিবার্তাদোরেসের শেষ 16র প্রথম লেগে এই কীর্তি করেন আর্জেন্টাইন উইঙ্গার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে সেটা ছিল 1000তম ম্যাচ। গত 2 সপ্তাহে খেলে ফেলেছেন আরও 2টো ম্যাচ। 1000 ম্যাচ অর্জনের পাল্লা একদমই হালকা না। আঞ্চলিক লিগ, অ্যামেচার, এজ লেভেল বা বাতিল হওয়া ম্যাচ ধরলেও 82 জন ফুটবলার এই তালিকায় আছেন। শুধু টপ লেভেল অর্থাৎ জাতীয় দল, প্রফেশনাল ক্লাব ফুটবলার, অলিম্পিক দল ধরলে সংখ্যাটা 32। দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকার সেরা 32-এ তাই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে দি মারিয়া আর্জেন্টিনার প্রথম ফুটবলার নন যিনি প্রফেশনাল ফুটবলে 1000 ম্যাচ খেললেন। এখানেই মেসির পাশে বসেছেন দি মারিয়া। শীর্ষ পর্যায়ে মেসির ম্যাচ 1168 থেকে 1170। তালিকার অন্যজন আরেক আর্জেন্টাইন লিজেন্ড হাভিয়ের জানেত্তি। টপ লেভেল ফুটবলে তিনি খেলেছেন 1081 থেকে 1099 ম্যাচ।
2005 সালের 14 ডিসেম্বর দি মারিয়ার পেশাদার ফুটবল যাত্রা শুরু। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ইউভেন্টাস, বেনফিকার মতো ক্লাবে। এক ইংল্যান্ড বাদে বাকি সব দেশেই লিগ জিতেছেন। রিয়ালের হয়ে জিতেছেন ইউসিএলও। আর আর্জেন্টিনা জাতীয় দলের সোনালী প্রজন্মের অন্যতম বড় কারিগরও ছিলেন আনহেল দি মারিয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। অবশেষে মরক্কান তারকা আয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ালো ম্যান সিটি। 5 বছরের চুক্তিতে এই মিডফিল্ডারকে পেতে সিটিজেনদের খরচ করতে হয়েছে প্রায় 86 মিলিয়ন পাউন্ড। এদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিতে চেলসিকে 120 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বিপরীতে 52 মিলিয়ন পাউন্ডের নিউক্যাসলের কাছে নিকো গঞ্জালেসকে ছেড়ে দিচ্ছে ম্যান সিটি। বার্নার্ডো সিলভা, রদ্রি, রেন্ডার্স, ওমর মামুশ, সেভিনহো ও নিকো গঞ্জালেস মিডফিল্ড সহ আক্রমণ ভাগের এক ঝাঁক তারকা বিক্রি করে চলতি গ্রীষ্মকালীন দলবদলে প্রায় 400 মিলিয়ন পাউন্ডের বেশি আয় ম্যানচেস্টার সিটির। শূন্যতা পূরণে রীতিমতো এবার টাকার বস্তা নিয়ে নেমেছে সিটিজেনরা। বিশেষ করে মিডফিল্ডের ঘাটতি পূরণে 116 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভেড়ায় ক্লাবটি। সে তালিকায় এবার নতুন নাম মরক্কোর তরুণ তুর্কি আয়ুব বুয়াদ্দি। বিশ্বকাপে নজর কাড়া এই মিডফিল্ডারকে পেতে ম্যান সিটিকে খরচ করতে হয়েছে প্রায় 86 মিলিয়ন পাউন্ড। 5 বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিলে থেকে সিটিতে যোগ দিয়েছেন বুয়াদ্দি। 18 বছর বয়সী তারকাকে পেতে অগ্রিম 81.4 মিলিয়ন পাউন্ড এবং অতিরিক্ত 4.2 মিলিয়ন পাউন্ড পরিশোধ করবে ম্যান সিটি। আমার এবং আমার পরিবারের জন্য এটি একটি অত্যন্ত বিশেষ দিন। আমার কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব। এখানে আসা এবং নিজেকে একজন সিটি খেলোয়াড় বলাটা আমার কাছে একটি স্বপ্নের মতো। অ্যান্ডারসন বুয়াদ্দিকে দলে ভেড়ালেও সন্তুষ্ট নয় সিটিজেনরা। তাদের নজর এবার চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের দিকে। বিশেষ করে চেলসি ছেড়ে আসা ম্যান সিটির নতুন কোচ মারেস্কার সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে ফার্নান্দেজের। তবে এজন্য বর্তমান চ্যাম্পিয়নদের খরচ করতে হবে 120 মিলিয়ন পাউন্ড। বিপরীতে ক্লাবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না এনজোর। তাই ম্যান সিটিতে যোগ দিতে দারুণ আগ্রহী এই আর্জেন্টাইন তারকা। আগামী সপ্তাহে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে সিটির পক্ষ থেকে শেষ চেষ্টা চালানো হবে বলে জোর গুঞ্জন ইংলিশ গণমাধ্যমে। এদিকে সিটিজেনদের ডেরা ছাড়ছেন আরেক আর্জেন্টাইন তারকা নিকো গঞ্জালেস। 52 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়াচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে দুই ক্লাব। গেল কয়েক মাসে ব্রুনো গিমারেজ, সান্ড্রো টোনালি, অ্যান্টনি গর্ডন এবং কিয়ারান ট্রিপিয়ারের চলে যাওয়ার পর নতুন ফুটবলার নিতে উদ্গ্রীব নিউক্যাসল। যে তালিকায় প্রথম নাম হতে যাচ্ছেন নিকো গঞ্জালেস। যদিও কোনোভাবেই ম্যান সিটি ছাড়তে চাননি তিনি। তবে লিগে দলের প্রথম ম্যাচে বেঞ্চেই ছিলেন গঞ্জালেস এবং মাঠে নামার সুযোগ পাননি। আর তাতেই মত পরিবর্তন করে নিউক্যাসলে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 1 নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের পেসার জাসপ্রীত বুমরাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি। ম্যাকে অনুষ্ঠিত টেস্টে স্টার্ক 2 ইনিংসে 10 উইকেট নেন। প্রথম ইনিংসে 12 রানে 6 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 39 রানে 4 উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ইনিংস 51 রানে জয় পায়। এই পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার পান তিনি। অন্যদিকে বুমরা নেমে গেছেন 2 নম্বরে। প্রায় 3 লাখ পাউন্ড মূল্যের ল্যাম্বরগিনি দুর্ঘটনার মুখোমুখি হয়ে সম্ভাব্য 2 বছরের কারাদণ্ডের ঝুঁকিতে ইংলিশ তারকা ফুটবলার রাহিম স্টার্লিং। শুধু তাই নয়, অ্যাক্সিডেন্টের পর তার কাছে পাওয়া যায় নিষিদ্ধ মাদক নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। এমনকি দুর্ঘটনার পর ডোপ টেস্ট করাতে অস্বীকৃতি জানান এই ফুটবলার। সব অভিযোগ প্রমাণিত হলে সাবেক এই ম্যানচেস্টার সিটি ও চেলসি তারকার হতে পারে সম্ভাব্য 2 বছরের কারাদণ্ড। আন্তর্জাতিক ফুটবলের পরিচিত মুখ এবং ইংল্যান্ডের হয়ে 82টি ম্যাচ খেলা তারকা উইঙ্গার রাহিম স্টার্লিং এবার মাঠের বাইরে এক ভয়াবহ আইনি সংকটের মুখে পড়েছেন। প্রায় 3 লক্ষ পাউন্ড মূল্যের বিলাসবহুল ল্যাম্বরগিনি দুর্ঘটনার পর তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা দায়ের করেছে যুক্তরাজ্য পুলিশ। ঘটনাটি যুক্তরাজ্যের M3 মোটরওয়ের মিনলি ইন্টারচেঞ্জের কাছে। গাড়ি চালানোর সময় এক পর্যায়ে নিজের কালো রঙের ল্যাম্বরগিনি স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় সড়কে। ভাগ্যক্রমে কোনো প্রাণহানি না হলেও গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর 31 বছর বয়সী স্টার্লিং এর বিরুদ্ধে 3টি অভিযোগ এনে চার্জ গঠন করেছে স্থানীয় পুলিশ। প্রথমত বিপজ্জনক ও বেপরোয়া গাড়ি চালানো, দ্বিতীয়ত নিষিদ্ধ মাদক নাইট্রাস অক্সাইড অর্থাৎ লাফিং গ্যাস সাথে রাখা এবং অ্যালকোহল ও ডোপ টেস্টের জন্য রক্তের নমুনা দিতে অস্বীকার করা।
ইউকে আইন অনুযায়ী 2023 সালের নভেম্বরে লাফিং গ্যাসকে মাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের গুরুতর ক্ষতি করে। আগামী 15 সেপ্টেম্বর বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে এই ইংলিশ উইঙ্গারকে। একদিকে পেশাদার ক্যারিয়ার অনিশ্চিত, অন্যদিকে জেল খাটার শঙ্কা। সব মিলিয়ে রাহিম স্টার্লিং এর ফুটবল জীবন এখন এক চরম অনিশ্চয়তার মুখে। একসময় ম্যানচেস্টার সিটির হয়ে 4টি প্রিমিয়ার লিগ ও অসংখ্য ট্রফি জেতা এই তারকার পেশাদার ক্যারিয়ার বেশ কিছুদিন ধরেই অধঃপতনের দিকে। 2026 সালে 50 মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই পারফরম্যান্সে পড়ে চরম ভাটা। মূল স্কোয়াড থেকে বাদ পড়া, আর্সেনালে ব্যর্থ লোনের পর ডাচ ক্লাব ফেইনুর্দে সংক্ষিপ্ত পথ চলা, সব মিলিয়ে বর্তমানে ক্লাবহীন হিসেবেই দিন কাটাচ্ছেন তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।